আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের জন্য রয়েছে একটি ডিনার অনুষ্ঠানের ভিডিও। নিউ ইয়র্ক যুবলীগ আয়োজিত আল আকসা মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মির্জা আজম এমপির সম্মানে একটি জাঁকজমকপূর্ণ ডিনার পার্টি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সাবেক প্রতিমন্ত্রী জামালপুরের বারবার নির্বাচিত এমপি জনাব মির্জা আজম সাহেব। আসুন শুনে নেই তাহার মূল্যবান ভাষণটি। তার আগে ইউএসএ তাহের বিডিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ধন্যবাদ। আমরা ওই অনুষ্ঠানেও কামরান ভাইকে এই যুবলীগের মাধ্যমে আমরা সম্বোধন দিয়েছিলাম। সাথীয় বন্ধুরা, আমার পক্ষান্তরে এই যুবলীগটাকে ধ্বংস করছে কারা, আজকে আমার এটা বলার সময় না। আমার দুঃখ ভিতরে এই যুবলীগ আমরা একদিনে এই জায়গায় সুসংগঠিত করি নাই। অনেকে অনেক কিছু বলে, কিন্তু কোন সাথে আপনারা বিশ্বাস করবেন না, অন্য কোন নেতা আমাদেরকে পাত্তাই দিত না, কিন্তু ওনারা আমাদেরকে স্নেহ করে বুঝে পাগল এইভাবে পরিষ্কার করবেন সেটা আমরা বুঝি। আমার নাম সাকাওয়াত, আমি যুক্তরাষ্ট্র ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সিলেট এনসি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস জ্ঞানময়ী ওয়ার্ডারের নির্বাচিত ট্রেজারার। আপনাদের উপস্থিতিতে সুন্দর এবং সার্থক হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে উপস্থিতি প্রমাণ করে যুক্তরাষ্ট্র যুবলীগের নেতৃবৃন্দ আছে এবং থাকবে। গাছ পথেহা অনেক কিছুই আমরা দেখেছি, কিন্তু এখনো আপনারা আজকের জননেত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলনে একমাত্র সংগঠন যেটা দায়িত্ব পালন করেছে এবং ভূমিকা রেখেছে। আমার কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সবাই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করব। ইয়র্কের মাটিতে আমরা যুবলীগ খুঁজে পাই, যুবলীগ পাস বাড়ি দিল, এটা আমাদের সহসভাপতি মাসুদ সিরাজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি যুক্তরাষ্ট্র যুবলীগের 90 বছর সম্পাদক ছিলাম। তারপরে এই যে আজকে আমি 10-12 হয়তো আমাকে নেটওয়ার্ক ফোন করেছেন আমাদের, কিন্তু আমি চলে এসেছি এখানে শুধু খালি আজম ভাইয়ের কথা শুনি। আমরা এই যুবলীগ এখন যে অবস্থায় আছে, আমি আজমকে বলবো, আজম ভাই প্লিজ এই যুবলীগটাকে এখানে সংগঠিত করেন। যে দক্ষ সংগঠক ছিলেন আপনি, এই প্রবাসের যুবলীগ সম্পর্কে আপনি জানেন, এই যুক্তরাষ্ট্রের যুবলীগের ইতিহাস আপনি জানেন। আপনার মাধ্যমে বর্তমান বাংলাদেশ আওয়ামী যুবলীগের যে চেয়ারম্যান। যুবলীগ সবসময় আমরা শুনেছিলাম আমাদের নেত্রী যে সাথে সাথে আজকের সবার প্রধান অতিথি এবং জাহাঙ্গীর কবির নানক সাহেবকে আমরা এখানে কল করলাম কি করা যায়। ওনারা আমাদেরকে যে নির্দেশ দিলেন, সেই নির্দেশ অনুযায়ী আমরা সেখানে এখানে এসেছিল। একটা ইউজ হয়েছিল সেখানে যে বিএনপির নেত্রী উঠে চলে আসছেন। আমাদের কিছু লোক ওনারা সেখানে গিয়ে আমাদের কিছু লোক সেখানে গিয়ে বললেন নেত্রীর কাছে যে আপনারা যে যুবলীগ সেখানে মারামারি করতেছেন, নেত্রী বলছেন যে তোমরা সেখানে কি করছো, যুবলীগ পালা করছে, যুবলীগ থ্যাংক ইউ দাদা। এই কমিটি ব্যাংকে একটাই কারণ হচ্ছে, তার মধ্যে শ্রেষ্ঠ একটা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যুবলীগ সুসংগঠিত, অন্যতম কারণ হচ্ছে এই নিষ্পাবলীদের যে যুবলীগের নেতা কর্মীদের কাছে সমাবেশ। আমার প্রান্তীয় যুবলীগের সকল নেতৃবৃন্দকে যে যেখান থেকে এসেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের
আপনারা জানেন যে আমাদের এই যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের বিভিন্ন ধরনের জটিলতা আছে। সেই জটিলতাটা অ্যাভয়েড করার জন্য আসলে তারা সাবেক যুবলীগ নেতৃবৃন্দের ব্যানার দিয়ে একটা মত বিনিময়ের আয়োজন করেছে এবং আজকের এই মত বিনিময় সভায় আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি সেই কারণে আমি আমন্ত্রণকারী দুই ব্যক্তি যারা দুজনে আমার সঙ্গে কথা বলেছে, আমার অনুমোদিত, আমি যখন আমার রাজনৈতিক জীবনের শ্রেষ্ঠ সময় গিয়েছে যুবলীগের দায়িত্ব পালন করেছি, সেই সময়ে এই মার্কিন যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক মেজবা এবং ফরিদ, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। একই সাথে এই জায়গায় উপস্থিত হয়েছেন যুবলীগের সাবেক নেতৃবৃন্দ এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মুক্তিযুদ্ধবৃন্দ, আমার সম্মানিত সাংবাদিক সহ। আমি খুব সংক্ষিপ্ত একটা বক্তব্য শেষ করব। আমি আমার বক্তব্যের শুরুতেই আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির মহান শিক্ষক, সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের মহান নেতা, জোট নিরপেক্ষ আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর, জুলিও পদকে ভূষিত বিশ্ব শান্তির দূত, শতাব্দীর মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1975 15ই আগস্ট জাতির পিতাকে হত্যা করার সময় তার সাথে যারা শহীদ হয়েছেন, বিশেষ করে বঙ্গবন্ধু সহধর্মী বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা মুজিব, বঙ্গবন্ধু সুযোগ্য 3 পুত্র, এক বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল, বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল এবং শিশুপুত্র শেখ রাসেল, তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই। ভগ্নবতী আব্দুর রহমান নিয়ামত, বঙ্গবন্ধু আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং সারা বাংলার যুব সমাজের নয়নের মণি শেখ ফজলুল হক মনির আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই 1975-এর 15ই আগস্ট আরো যারা শহীদ হয়েছেন সকলের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে 1971-এর মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে 30 লক্ষ মানুষ, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। একই সাথে 2004 সালের 21শে আগস্ট আইবি রহমান সহ যে 24 জন মানুষ গ্রেনেড হামলায় নিহত হয়েছেন, তাদের সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি সংক্ষিপ্ত আগে আমার বক্তব্য শেষ করতে চাই। আমি প্রথমে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই আজকে যারা আপনাদের এই গুরুত্বপূর্ণ সময়, কারণ আপনারা যারা প্রবাসে আছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, আপনাদের সকলের সময়ের মূল্য অত্যাধিক। এটা বাংলাদেশ নয়, কিন্তু আপনারা যারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন প্রত্যেকটি সময় আপনাদের অত্যাধিক মূল্যবান এবং সেই মূল্যবান সময় আপনারা এই জায়গায় যে ব্যয় করছেন, এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আমি রাজনীতি করি, আমি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আপনারা জানেন। আমি রাজনীতি শুরু করেছি সে 1977 সালে ছাত্রলীগের মাধ্যমে, সেই থেকে শুরু করে পরবর্তীতে জেলা ছাত্রলীগ এবং জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, কেন্দ্রীয় যুবলীগ এবং কেন্দ্রীয় আওয়ামী লীগে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করেছি 47 বছর। এবং এই 47 বছরের দায়িত্ব পালন করা অবস্থায় আমি ছাত্রলীগের জেলা পর্যায়ের জয়েন্ট সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, জেলা যুবলীগের আহ্বায়ক, জেলা যুবলীগের প্রেসিডেন্ট, জেলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক 8 বছর। এর পরবর্তীতে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক, এরপর কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক, এরপর বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে 3 বার সদস্য, দুই মেয়াদে সাংগঠনিক সম্পাদক। তা আমি বিভিন্ন সময় যখন বিরোধী দলে ছিলাম তখন বিরোধী দলের পার্লামেন্টের হুইপের দায়িত্ব পালন করেছি। সরকারে যখন এসেছি প্রতিমন্ত্রী মর্যাদায় মাননীয় নেত্রী আমাকে হুইপের দায়িত্ব গ্রহণ দিয়েছেন এবং এক সময় তিনি আমাকে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়ে দিয়েছিলেন। এই বিভিন্ন সময় যে বিভিন্ন আমি রাজনৈতিক দায়িত্ব, সাংগঠনিক দায়িত্ব এবং রাষ্ট্রের দায়িত্ব যে পালন করেছি এই 47 বছরে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সময় যুবলীগ আমি রাজনীতি করেছি 26 বছর। তার মধ্যে 2001 সাল থেকে এই 2009 সাল পর্যন্ত 8 সাল পর্যন্ত যে সময়টা 8 বছর আমার রাজনৈতিক জীবনের এটাই কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ সময় আপনার। আমরা আপনার বলি নাই, কারণ হচ্ছে কি আমি আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাই, দেশের বাইরে যাই, আসলে এই 47 বছর রাজনৈতিক অনেক গুরুত্বপূর্ণ সময় যে অতিবাহিত করেছে সেই বিষয়গুলো কিন্তু আলোচনায় আসে না। আজকে আমি অত্যন্ত গর্ববোধ করি যখন যুবলীগ নিয়ে আলোচনা হয়।
আমি মনে করি বাংলাদেশের বর্তমান থানা পর্যায়ে যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন, আমার মনে হয় আমরা যখন যুবলীগের দায়িত্ব পালন করেছি সেই সময়ে থানা পর্যায়ে যারা যুবলীগের দায়িত্ব পালন করেছে, বাংলাদেশের অর্ধেক উপজেলা পর্যায়ের দায়িত্ব বর্তমানে থানা পর্যায়ে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি দায়িত্ব পালন করছে। সেই সময়কে আমাদের সময়কে যারা যুবলীগের থানার দায়িত্ব পালন করছে তারা কিন্তু থানার দায়িত্ব। বাংলাদেশে আওয়ামী লীগের ৮০টি ইউনিট জেলা পর্যায়ে, সেই ৮০টি ইউনিটের মধ্যে আমি বিশ্বাস করি কমপক্ষে 40টি জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি দায়িত্ব পালন করছে। আজকে আমাদের সময়কার যখন যুবলীগের দায়িত্ব দেওয়া দায়িত্ব পালন করছে। আজকে আমরা পার্লামেন্টে প্রায় শতাধিক এমপি বিভিন্ন সময় তারা যুবলীগের দায়িত্ব পালন করেছে এবং পার্লামেন্টের এমপি আছে কমপক্ষে 100 যারা সাবেক একসময় যুবলীগের দায়িত্ব পালন করেছে। সেই জন্য আমার এই রাজনৈতিক জীবনের 47 বছরের সময়ের মধ্যে এই যুবলীগের 2001 সাল থেকে 2008 সাল পর্যন্ত যে দায়িত্ব পালন করেছি সেটা শ্রেষ্ঠ সময়, কারণ তখন আমরা বিরোধী দলে ছিলাম। আমাদের এই দুইজনের যে সুন্দর সমন্বয়, আমাদের মন মানসিকতা মিল এবং দুইজনেই একদম গ্রাসরুট থেকে উঠে এসেছিলাম এবং সেই প্রেক্ষিতে আমরা দায়িত্ব পাওয়ার পর থেকেই আমরা আমাদের স্বার্থের সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা এই যুবলীগটাকে তখন সুসংগঠিত করেছিলাম এবং সেই সুসংগঠনকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলাম যে আপনারা জানেন আমরা দায়িত্ব পালন করার পর 2006 সালের 18 এপ্রিল বাংলাদেশ আওয়ামী যুবলীগের একটি যুব মহাসমাবেশের দায়িত্ব পালন আমরা আয়োজন করেছিলাম সেই ঐতিহাসিক পল্টন ময়দানে। এবং সেই পল্টন ময়দানের যুবলীগের যে মহাসমাবেশ, তার আগে কিছুদিন আগে কিন্তু 14 দলের মহাসমাবেশ হয়েছিল, কিন্তু যুবলীগের সেই মহাসমাবেশের রেকর্ড 14 দলের যে মানুষের উপস্থিতি এবং সেই মিটিং এর যে শৃঙ্খলতা, যুবলীগের সেই সমাবেশ 14 দলকে ডিঙিয়ে অনেক দূরে নিয়ে গিয়েছিল এবং অত্যন্ত সুশৃঙ্খল। এবং সেদিন মাননীয় নেত্রী কিন্তু আমাদের স্বীকৃতি দিয়েছিলেন যে তোমরা আসলে একটা সুশৃঙ্খল এবং সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশে, যাতে তোমাদের নেতৃত্বে আজকে যুবলীগ। সেই সময়কার যত গল্প কাহিনী আজকে যখন কোনো থানা সম্মেলনে যায়, আমার আগে যারা বক্তব্য দেন প্রত্যেক বক্তায় সেই যুবলীগের সময়কার আমার যে অবদান বা যুবলীগের যে অবদান, সেই অবদানের উপরে কিন্তু আগে 5 মিনিট বক্তৃতা 2 মিনিট সেই অবদানের কথা বলতে প্রত্যেক বক্তা। আমি যখন জেলা পর্যায়ে কোনো সম্মেলনে যাই, সেই জেলার নেতারা আমার আগে যে পূর্ববর্তী বক্তা, তখন যেহেতু আমি যুবলীগের সাধারণ সম্পাদক ছিলাম, সেই যুবলীগ আমার সময় যুবলীগের কর্মকাণ্ড সফলতা, যুবলীগের আন্দোলন সংগ্রামের ভূমিকা, সেগুলো নিয়ে কিন্তু বক্তব্য রাখে সবাই। সেই জন্য আজকে কেন্দ্রীয় আওয়ামী লীগের মিটিংয়েও যখন কেউ বক্তব্য রাখে, তখন কিন্তু যুবলীগের সেই সময়কার মানে সোনালী সময় বলে তারা অভিহিত করে, কিন্তু সেই যুবলীগের আমরা যে সময় দায়িত্ব পালন করেছি, আজকে সেই সময়কার আমরা দায়িত্ব পালন করার সময় যারা যুবলীগের এই মার্কিন যুক্তরাষ্ট্রে যারা যুবলীগের দায়িত্ব পালন করতে, তাদের উদ্যোগে আজকের এই মত বিনিময় সভা। সেই কারণে আমি মনে করি আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় যুবলীগের সেই দায়িত্ব পালনের সেই সময়টা। এখন আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে যে যুবলীগের সাংগঠনিক বর্তমান অবস্থার কথা আপনারা যেটা উল্লেখ করলেন, আমি এই বিষয়টা আমি জানতাম না যে বর্তমানে এখন আমি অনেক আগে খবর জানতাম, কিন্তু তার পরবর্তীতে এখনো জটিলতা নিরসন হয় না এটা আমি জানতাম না। তা আমি খুব শীঘ্রই আজকে রাতেই পারলে আমি যুবলীগের চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো এবং বর্তমানে যিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি আমাদের যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল সুযোগ্য সন্তান। আজকে সেই সুযোগ্য নেতৃত্ব আজকে যুবলীগের চলছে এবং তিনি অত্যন্ত সুচারুভাবে সারা বাংলাদেশের যুবলীগকে সুসংগঠিত করছে। তবে তার পদ্ধতিটা একটু স্লো, একটু ধীর গতিতে। একটা ইউনিয়ন পর্যায়ের কোন যুবলীগের কমিটি গঠন করার ক্ষেত্রে সে অত্যন্ত সজাগ ভেবে দায়িত্ব পালন করে। প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে যারা যুবলীগের কমিটি আসবেন তাদের সকলের বায়োডাটা গুলো নেন, সেগুলো নিজে তিনি পর্যবেক্ষণ করেন, নিজে তিনি পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু এই কমিটি সেগুলো অনুমোদন দেন, দিয়ে পাঠিয়ে দেন সংশ্লিষ্ট জেলার কাছে এবং থানার কাছে কমিটি অনুমোদন দেওয়ার জন্য, তারপরে কিন্তু কমিটি অনুমোদন পায়। আমি বিশ্বাস করি আজকে তার সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গায় যুবলীগের যারা দায়িত্বে থাকার জন্য আগ্রহী তাদের কাছ থেকে নিশ্চয়ই তিনি সিভি আহ্বান করবেন এবং
যদি নিয়ে থাকেন সেই সিভিগুলা তিনি যাচাই বাছাই করে অনতি বিলম্বে যাতে এই মার্কিন যুক্তরাষ্ট্র যুবলীগের কমিটিতে তিনি দেন, তার জন্য আমি অনুরোধ করবো। আমি বিশ্বাস করি খুব যুক্তরাষ্ট্র যুবলীগ আমি অনুরোধ করছি এই ঘন ঘন স্লোগান দিয়ে না, আমি খুব অল্পতে, কারণ আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না, খুব সংক্ষিপ্ত আকারে কথা শেষ করতে চাই। আমি যেটা বলতে চাই যে আসলে এমন একটি সময় আমরা এই যুবলীগের এই সভাটি করছি যখন এই বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হলো বাংলাদেশ আওয়ামী যুবলীগ। আর আমরা যারা আওয়ামী লীগ করি, আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম জন্মবার্ষিকী কিন্তু আমরা পালন করছি এবং ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বছরব্যাপী কিন্তু কর্মসূচি কিন্তু আমরা নিয়েওছি এবং গত আগামী মাসব্যাপী এই কর্মসূচি চলছে। ঢাকায় বিভিন্ন কর্মসূচি, সারা দেশে জেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে কিন্তু এই কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেটা পালিত হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল, সর্ববৃহৎ রাজনৈতিক দল এই বাংলাদেশ আওয়ামী লীগ, যে দলের প্রতিষ্ঠাতা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং এই ৭৫ বছরের রাজনৈতিক ইতিহাসে যার সভাপতির দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা টানা ৪৩ বছর। সারা বিশ্বের রাজনীতির ইতিহাসে দ্বিতীয় কোনো রাজনৈতিক নেতাকে পাওয়া যাবে না যিনি একটি রাজনৈতিক দলের ৪৩ বছর সভাপতির দায়িত্ব পালন করেছেন। একমাত্র নেত্রী শেখ হাসিনা যিনি ৪৩ বছর পর্যন্ত একটি রাজনৈতিক দলের সভাপতি পালন করেছেন। আজকে শেখ হাসিনা তারা এই ৪৩ বছরের রাজনৈতিক জীবনে অনেক সফলতা। আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি এই দলের প্রতিষ্ঠাতার জন্য সাধারণ সম্পাদক এবং অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। তারই পরিকল্পনা, তারই চিন্তা চেতনার বহিঃপ্রকাশ কিন্তু আওয়ামী লীগের 1949 সালের 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা এবং তিনি আওয়ামী লীগের দায়িত্বে থাকার পর এই ভাষা আন্দোলন থেকে শুরু করে ৫৪ নির্বাচন, ৬২ সালের শিক্ষা কমিশনের বিরুদ্ধে লড়াই, 19৬৬ সালের ৬ দফার আন্দোলন এবং ৬৯-এর গণ অভ্যুত্থান এবং সর্বোপরি 19৭১-এর মহান মুক্তিযুদ্ধে তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি এই দলের সভাপতির দায়িত্ব পালন করেছেন মাত্র ৯ বছর। তারপর তিনি অকাল মৃত্যু হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি এই দলের সভাপতির দায়িত্ব পালন করছেন আজকে ৪৩ বছর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে প্রায় ২৩ বছর সেই পাকিস্তানি যারা শাসক ছিল তাদের বিরুদ্ধে লড়াই, সংগ্রাম, আন্দোলন করে তিনি এই বাংলাদেশকে সারা বিশ্বের মানচিত্রে একটা স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে দিয়ে গেছিলেন। তার যে স্বপ্ন নিয়ে তার সারাটা জীবন লড়াই সংগ্রাম করেছে, বঙ্গবন্ধু রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর সেই স্বপ্ন পূরণের আগেই তাকে জিয়াউর রহমান মুস্তাক তাকে নির্মমভাবে হত্যা করেছে এবং বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে তারা চেয়েছিল যে চেতনা নিয়ে ৩০ লক্ষ মানুষ রক্ত দিয়েছে, যে লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু এই রাষ্ট্রটি প্রতিষ্ঠা করেছে, সেই স্বপ্ন ধূলিসাৎ করার জন্য, সেই মুখ চেতনাকে হত্যা করার জন্য জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে একে একে কিন্তু সেই কাজগুলো তিনি করেছেন। জিয়া মুস্তাক ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করেছে এবং বঙ্গবন্ধুকে হত্যা করার পর তৎকালীন সময়ে বাংলাদেশের বিভিন্ন কারাগারে বন্দী ছিল সেই ৭১-এর যুদ্ধাপরাধী, যারা প্রায় ১১,০০০ যুদ্ধাপরাধী কারাগারে বন্দী ছিল, বিভিন্ন মেয়াদে তারা সাজাপ্রাপ্ত ছিল। জিয়াউর রহমান এক কলমের খোঁজায় সমস্ত যুদ্ধাপরাধীদের কিন্তু মুক্ত করে দিয়েছিলেন। জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় পাকিস্তানি নাগরিক গোলাম আজম তাকে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছেন এবং বহুদলীয় গণতন্ত্রের নামে সে জামাতে ইসলামকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন এবং সেই ধারাবাহিকতা ধরে এখনো সেই জামাতে ইসলাম বাংলাদেশে যারা যুদ্ধাপরাধী, বিশ্বের ইতিহাসে কোনো রেকর্ড নেই যে কোনো যুদ্ধাপরাধীরা রাজনীতি করার সুযোগ পায় সেই দেশে, কিন্তু বাংলাদেশে আজকে সেই জিয়াউর রহমানের কারণে আজকে যুদ্ধাপরাধীরা বাংলাদেশে কিন্তু রাজনীতি করেছে। জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর সে একজন বীর বিক্রম ছিলেন, বীরুত্তম ছিলেন, তিনি সেক্টর কমান্ডার ছিলেন, কিন্তু সেক্টর কমান্ডার ছিলেন তিনি। সেই জিয়াউর রহমান তিনি মুক্তিযোদ্ধা হয়েও সেক্টর কমান্ডার হওয়ার পরেও তিনি রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন, আপনারা দেখেছিলেন। সেই তার সঙ্গে অনেকগুলো সেক্টর কমান্ডার ছিল যারা বীর উত্তম খেতাবে ভূষিত, কাউকে তিনি পছন্দ করেন না। তিনি পছন্দ করেছিলেন কাকে? সেই ৭১-এর কুখ্যাত রাজাকার
শাহ আজিজকে বাংলাদেশের প্রথম তিনি প্রধানমন্ত্রী নিয়েছিলেন। তার ক্যাবিনেটে কুখ্যাত রাজাকারদের তিনি মন্ত্রী বানিয়েছিলেন। এবং শুধু তাই নয়, জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় যে কয়দিন ছিলেন 6 বছর ঢাকা শহরে প্রতিদিন কারফিউ দিয়ে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এবং সেই কারফিউটা কেন দেওয়া হয়েছে? জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় এসে সিভিল প্রশাসনের যত মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যারা ছিল তাদেরকে তিনি চাকরিচ্যুত করেছেন। এবং এই ভয়ে অনেক মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ কিন্তু জিয়াউর রহমানের কাছে আত্মসমর্পণ করে সেই রাজাকারদের লাইনে তারা চলে গিয়েছিলেন, তাদেরকে চাকরিতে রেখেছেন। এবং এই সিভিল প্রশাসন মানে মুক্তিযোদ্ধা মুক্ত করার পর সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীকে তিনি সেই জায়গা থেকে মুক্তিযোদ্ধাদের বিতাড়িত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কূ ঘটিয়ে সেই কুর সাথে সেই মুক্তিযোদ্ধা সেনা অফিসারদের নাম নিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের গ্রেফতার করে কারাগারে বন্দী করা হতো প্রথম। এরপর ওই যিনি ফাঁসির আসামি, একই নাম, আরেকজন হলেন তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। কিন্তু জিয়াউর রহমানের নির্দেশ প্রতি রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে 8 জন সেই আসামি ফাঁসির আসামিদের ফাঁসির রায় কার্যকর করা যায়। কারণ একজন তারপরে সে আধা ঘন্টা লাগে একজন ফাঁসির রায় কার্যকর করতে, এবং সেই আধা ঘন্টায় রাত 12টা থেকে ভোর 4টা এর মধ্যে ফাঁসির রায় কার্যকর করতে হবে। এক রাতে 8 জনের বেশি ফাঁসি দেওয়া যেত না, কিন্তু তারা হোরা করে দিতে হবে। তখন দেখা যেত ফাঁসির আসামি মনে করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে ফাঁসির কাছে ঝুলাতো, তখন সে চিৎকার করতো যে আমি ফাঁসির আসামি না, আমি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। কিন্তু কে শুনে কার কথা? এবং তাদের ফাঁসির রায় অতি দ্রুত কার্যকর করার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হতো ঢাকা কেন্দ্রীয় কারাগারের বাইরে, কুমিল্লা কারাগার কিংবা বগুড়া কারাগার, রাজশাহী কারাগার, এবং সেই কারাগারে নিয়ে অতি দ্রুত সে ফাঁসির রায় কার্যকর করা হতো। এবং এই ফাঁসির রায় কার্যকর করার পর আইনগতভাবে যে ফাঁসির রায় যাদের হয় তাদের লাশগুলো কিন্তু আত্মীয়-স্বজনের কাছে ফেরত দিত। বহু ফাঁসির আসামি রায় কার্যকর হয়েছে, তাদের লাশ তার আত্মীয়-স্বজনের কাছে ফেরত পায়নি। অনেকে জেনেছে 40 বছর পর যে তার বাবাকে 1975-এর পর জিয়াউর রহমান তাকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। 40 বছর পর জেনেছে আত্মীয়-স্বজনরা। তারা বাবা ফিরে আসবে, তার স্বামী ফিরে আসবে অপেক্ষায় দিন ছিল। এই ধরনের জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে, মূল টার্গেট মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা। বঙ্গবন্ধু যে চেতনাকে এই বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে সেই চেতনা থেকে সেই পাকিস্তানি কায়দায় দেশ পরিচালনা করে পাকিস্তান কায়েমের জন্য একটা প্রক্রিয়া জিয়াউর রহমানের আমলে ছিল। প্রিয় ভাইরা আমার, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল যে 1981 সালের মধ্যে এই বাংলাদেশকে তিনি মধ্যমায়ের দেশে রূপান্তর করবেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল 1991 সালের মধ্যে এই বাংলাদেশকে তিনি উন্নত দেশ হিসেবে তৈরি করবেন। কিন্তু বঙ্গবন্ধু সেই স্বপ্ন তার নিজের জীবদ্দশায় কিন্তু পূরণ করতে পারেন নাই। বঙ্গবন্ধুকে হত্যা করার পর 1981 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়েছিল সর্বসম্মতভাবে। 1981 সালে 17 মে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিয়ে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন। এবং বাংলাদেশে প্রত্যাবর্তন করার পর আমরা যখন তোমরা ছাত্রলীগ করি, আওয়ামী লীগ কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এটা কিন্তু মানুষ কেউ বিশ্বাস করতো না। এই আওয়ামী লীগের আমলে সেই 71-এর যুদ্ধাপরাধীদের বিচার হবে কেউ বিশ্বাস করতো না। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার সেই লক্ষ্যকে অটুট রেখে তিনি দিনে দিনে তিনি রাজনৈতিক এবং গণতান্ত্রিক ধারার সূচনা করেন। এবং তিনি দায়িত্বে আসার মাত্র 5 বছর পর 1986 সালে জাতীয় নির্বাচনের মাধ্যমে তিনি এই আওয়ামী লীগকে কিন্তু পার্লামেন্টের বিরোধী দলের আসনে তিনি অধিষ্ঠিত করেন। 1991 সালে এই দল থেকে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাওয়ার চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই 91 নির্বাচনে একটা ষড়যন্ত্র এবং চক্রান্তের কারণে সেদিন তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে পারেন না। কিন্তু 96 সালের নির্বাচনে এই আওয়ামী লীগকে তিনি কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়েছিলেন। এবং 96 সালে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পর বঙ্গবন্ধু হত্যার সেই বিচারের পথ তিনি উন্মুক্ত করেছিলেন। বঙ্গবন্ধু হত্যা বিচারের সেই বাধা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট, আমরা পার্লামেন্টের সংসদ সদস্য হিসেবে আমরা সেদিন ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট বাতিল করে বঙ্গবন্ধু হত্যার বিচার আমরা প্রক্রিয়া শুরু করেছিলাম। এবং বঙ্গবন্ধু হত্যার আসামি যারা বাংলাদেশে বসবাস করত তাদেরকে গ্রেফতার করে কারাগারে বন্দী করা হয়েছিল। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্বে থাকা অবস্থায় 5 বছরের মধ্যে সেই বিচারের রায় কিন্তু ঘোষিত হয়েছিল। কিন্তু সেই রায় কার্যকর করার আগেই 2001 সালের নির্বাচনের মাধ্যমে
সেই আরেকটি ষড়যন্ত্রের মাধ্যমে আমাদেরকে পরাজিত করা হয়েছিল এবং আমরা বেশি ভোট পেয়েও আসন পেয়েছিলাম পার্লামেন্টে কম, আর বিএনপি কম ভোট পেয়ে আসন পেয়েছিল তারা বেশি, যার প্রেক্ষিতে আমরা সেটা বিরোধী দলে থেকেছি এবং 4 দলীয় জোট সরকার, যে সরকারের সাথে ছিল বিএনপি এবং জামাত, সেই 71-এর পরাজিত শক্তি তারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে এবং সেই জামাতের আমির মতিউর রহমান নিজামী আল মুজাহিদরা জাতীয় পতাকা তাদের গাড়ি পেয়েছিলেন, তারা মন্ত্রিত্বের শপথ নিয়েছিলেন এবং সেই জামাত এবং বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে এই আওয়ামী লীগ একজন রিক্সা শ্রমিক নৌকায় ভোট দিয়েছে এই অপরাধে তার বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে। একজন আওয়ামী লীগকে ভোট দিয়েছে এই অপরাধে 1971 সালে সেই পাকিস্তানি হানাদার বাহিনী যেমন লক্ষ লক্ষ মানুষের মা বোনকে তারা রেপ করেছে। ঠিক 2001 সালের নির্বাচনের পর আমাদের ভোলা, ফেনী বিভিন্ন জেলায় আওয়ামী লীগকে ভোট দিয়ে যে অপরাধে হাজার হাজার আওয়ামী লীগ পরিবারের মা বোনদেরকে তারা ধর্ষণ করেছে। আবার আমরা বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, বিএনপি 5 বছর ক্ষমতায় থেকে তারা চেষ্টা করেছে প্রথমে আওয়ামী লীগের নিম্ন পর্যায়ের যারা ভোটার তাদেরকে আওয়ামী লীগ থেকে যাতে সরে যায় এই বিতাড়িত করার জন্য, কিন্তু তারপর দেখা যায় উল্টা রেজাল্ট উল্টা। তারা আওয়ামী লীগের উপর অত্যাচার করে, নির্যাতন করে, ধর্ষণ করে, খুন করে, পিতার সামনে সন্তানকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে। কিন্তু বাস্তবিক পক্ষে হয় উল্টা। শেখ হাসিনা যেখানে যায় লক্ষ লক্ষ লোকের সমাবেশ ঘটে, তারপর তারা পরিকল্পনা চেঞ্জ করে কি যে তারা আঞ্চলিক পর্যায়ে যেইভাবে সাধারণ ভোটারদের হত্যা করে তো আওয়ামী লীগের পিছ থেকে সরানো যায় না, যার জন্য তারা নতুন পরিকল্পনা করে আঞ্চলিক জনপ্রিয় জননেতা যারা আছে তাদেরকে যদি একে একে হত্যা করা যায় তাহলে তো আওয়ামী লীগ নিশ্চিত হয়ে যাবে। এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে আপনারা দেখেছেন শুরু করে সেই আমাদের খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম, 72 বছর বয়স, যার বিরুদ্ধে মানুষের একটা যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, সকল মানুষ তাকে ভালোবাসে, প্রকাশ্যে দিনের বেলায় নিজের বাড়ির গেটের মধ্যে বোমা মেরে তাকে হত্যা করা হলো। নাটোরের মমতাজ 2 বারের সংসদ সদস্য ছিলেন, 4 রাস্তার মাথায় প্রকাশ্যে দিনের বেলায় কুপিয়ে কুপিয়ে সেই নাটোরের মমতাজকে হত্যা করা হলো নির্মমভাবে। হত্যা করা হলো আসুল্লাহ মাস্টার, 2 বারের এমপি, 2 বারের জাতীয় শ্রমিক লীগ বাংলাদেশের সাধারণ সম্পাদক সংগ্রাম করতাম, আন্দোলনের নেতৃত্ব দিতাম। সেই আসুল্লাহ মাস্টারকে শুক্রবার তার বাড়ির উঠানে গ্রেনেড মেরে তাকে ব্রাশ ফায়ার মেরে তাকে হত্যা করা হলো। আপনারা নিশ্চয়ই এগুলো জানেন। শুধু তাই না, এর পরবর্তী কি দেখা গেল, 96 সরকারের সবচেয়ে জনপ্রিয় অর্থমন্ত্রী শাহ এস কিবরিয়া আপনাদের সিলেটের হবিগঞ্জে যার নির্বাচনী এলাকা, তার নিজের নির্বাচনী এলাকায় সন্ধ্যার আগেই, সূর্য অস্ত যাওয়ার আগেই প্রকাশ্যে দিনের বেলায় তাকে গ্রেনেড মেরে তাকে হত্যা করা হলো। এবং তাকে গ্রেনেড মেরে যখন আহত অবস্থায় মৃত্যু হয় নাই, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সরকারের কাছে আহ্বান জানানো হয়েছিল জরুরি ভিত্তিতে একটা হেলিকপ্টার দিলে তাকে যদি ঢাকায় নিয়ে এসে চিকিৎসা করা যায় হয়তো সে বেঁচে যেতে পারে। খালেদা জিয়া প্রধানমন্ত্রী সেই হেলিকপ্টার কিন্তু তখন দেয় না, যেখানে যায় লক্ষ লক্ষ মানুষ। তারপর তারা পরিকল্পনা করলো এই হাওয়া বসে খালেদা জিয়ার নির্দেশে জামাতের নেতা এবং সেই জঙ্গিবাদী নেতাদের নিয়ে বৈঠক করে পরিকল্পনা করে শেখ হাসিনাকে যদি আওয়ামী লীগের সমস্ত জাতীয় নেতৃবৃন্দ সহ শেখ হাসিনাকে হত্যা করা যায় তাহলেই হয়তো আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে যাবে। এবং সেই পরিকল্পনা নিয়ে 2004 সালের 21 আগস্ট 1টি নয় 2টি নয় 14টি গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল শেখ হাসিনাকে হত্যা করার জন্য। কিন্তু আল্লাহ পাক সেদিন প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহ পাক যদি কাউকে রক্ষা করতে চায় এই পৃথিবীর কোন শক্তি নেই তাকে হত্যা করতে পারে। শেখ হাসিনাকে লক্ষ্য করে 14টি গ্রেনেড নিক্ষেপ করা হলো। সেই 14টি গ্রেনেডের হাজার হাজার স্প্লিন্টার আওয়ামী লীগের শত শত নেতা কর্মীর গায়ে বিদ্ধ হলো। আইবি রহমান সহ 24 জন মানুষ তাৎক্ষণিক মৃত্যুবরণ করলো। আওয়ামী লীগের শত শত কর্মী আহত অবস্থায় এখনো বেঁচে আছে, কিন্তু শেখ হাসিনার দেহে একটি স্প্লিন্টার কিন্তু স্পর্শ করলো না। এটি সেদিন প্রমাণ হচ্ছে যে আল্লাহ পাক শেখ হাসিনাকে রক্ষা করেছেন। কারণ আল্লাহ পাক জানেন যদি শেখ হাসিনার মৃত্যু হয় তাহলে 1971 সালে 30 লক্ষ মানুষকে যারা হত্যা করেছে যে যুদ্ধাপরাধীদের বিচার এই পৃথিবীর মাটিতে আর কেউ করতে পারবে না। আল্লাহ পাক সেই জন্য তাকে জীবিত রেখেছে। আল্লাহ পাক জানতেন বঙ্গবন্ধু সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে এয়ারপোর্ট থেকে 32 নম্বর পর্যন্ত 3 ঘন্টা লেগেছে তার 32 নম্বর যেতে। এবং এই যে রাস্তার ধারে লক্ষ লক্ষ মানুষ আমরা সুসংগঠিত করেছিলাম, এই যুবলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠন সবাই আমরা কাজ করেছিলাম।
আজকে শেখ হাসিনা সেই জায়গা থেকে যখন 2008 সালের 29 ডিসেম্বরে নির্বাচন হলো, সেই নির্বাচনের আগে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখালেন, আমরা যদি এবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাই 2021 সালের মধ্যে বাংলাদেশকে আমরা মধ্যমায়ের দেশে রূপান্তর করব। আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাই, আমরা বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় আমরা কার্যকর করব। আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাই, এই বাংলাদেশের চেহারা আমরা পাল্টানোর জন্য আমরা চেষ্টা করব। শেখ হাসিনা যে ওয়াদা দিলেন, শেখ হাসিনা সেই ওয়াদা পূরণ করার জন্য 2000 ঠিক মানুষ শেখ হাসিনা এবং ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখালেন। নতুন প্রজন্মের ভোটার এই ডিজিটাল বাংলাদেশের স্বপ্নে বিভোর হয়ে গেল এবং সেই নির্বাচনে শেখ হাসিনা মানুষের কাছে আহ্বান করলো 2/3 মেজরিটি, 300 আসনের মধ্যে 200 আসন আমি চাই, তাহলে এই বাংলাদেশের আমি চেহারা পাল্টাবো। কিন্তু বাংলাদেশের মানুষ আস্থা বিশ্বাস শেখ হাসিনার উপরে এমন পর্যায়ে, শেখ হাসিনা চাইলো 200 আসন, শেখ হাসিনাকে দিয়ে দিল 300-র মধ্যে 263 আসন। শেখ 2009 সালের 5ই জানুয়ারি যেদিন শপথ নিয়েছিলেন, সেদিন বাংলাদেশে মাথা পিছু আয় ছিল $540, কিন্তু শেখ হাসিনা 1-2 বছরের মধ্যে দেখা গেল বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় $1100 উন্নীত হয়ে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হলো। এরপর ঠিকই 14 সালের নির্বাচনে আওয়ামী লীগ আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসলো, 18 নির্বাচনে আসলো, 2021 সালের আগে এই বাংলাদেশকে তিনি মধ্যম আয়ের দেশে রূপান্তর করলেন। আজকে যে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশ, 54 বছরের বাংলাদেশে 30 বছরের অধিক সময় ছিল সেই জামাত, বিএনপি, এরশাদ, শরীয়তচার সবাই মিলে, কিন্তু বাংলাদেশে কোনো উন্নতি হয়নি। কিন্তু শেখ হাসিনা গত টানা 4 মেয়াদে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায়, গত 16 বছরের ব্যবধানে এই বাংলাদেশের কিন্তু বিশাল চেহারা পাল্টে দিয়েছেন। আজকে আপনারা জানেন বাংলাদেশের সাথে যোগাযোগ আছে, লক্ষ লক্ষ কিলোমিটার তিনি নতুন পাকা রাস্তা নির্মাণ করেছেন, গ্রামীণ পাকা রাস্তা নির্মাণ করেছেন। আমরা আগে তো বিদ্যুতের জন্য লড়াই করতে হতো, আন্দোলন করতে হতো, জীবন দিতে হতো। আজকে শেখ হাসিনা ওয়াদা করেছিলেন ঘরে ঘরে বিদ্যুৎ, আজকে প্রত্যেকটি ঘরে ঘরে তিনি বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। যে জায়গায় বিদ্যুৎ গেছে, রাস্তা পাকা হয়েছে, সেই গ্রাম কিন্তু আর গ্রাম নেই, গ্রাম প্রত্যেক নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষ আজকে 15 বছর আগে কিংবা 10 বছর আগে যে মানুষগুলো সোনের ঘরে থাকতো, আজকে পুরো বাংলাদেশ যদি একটা সোনের ঘর কোথাও পাওয়া যায় না। আজ গাড়িতে উঠি, বিশ্বাস করেন বুক যদি আমার 40 ইঞ্চি থাকে, ওই উঠার পরে 2 ইঞ্চি চৌড়া বাইরে যায়, আমি কি বাংলাদেশে আছি না আমেরিকায় কোন এলিভেটর আছে? আপনারা গেলে দেখবেন মেট্রো রেল ছিল না বাংলাদেশ। আজকে কর্ণফুলী টানেল শেখ হাসিনা করেছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেছেন। এই 2009 সালে বাংলাদেশে বিদ্যুতের সক্ষমতা ছিল 3100 মেগাওয়াট। আজকের এই বাংলাদেশের সক্ষমতা অর্জন করছে বিদ্যুতে 30,000 মেগাওয়াট বিদ্যুতের বাংলাদেশে। আজকে যে উন্নয়নশীল দেশের সরকার প্রধানদের বলেছিল তোমরা দেশ উন্নয়ন করতে হলে শেখ হাসিনাকে ফলো করো, তার দেশ যেভাবে শেখ হাসিনা উন্নতি করছে সেদিকে শেখ হাসিনা রোল মডেল সব শুধু বাংলাদেশে তিনি উন্নতি করে দেয়। শেখ হাসিনা তার নিজস্ব মেধায় যোগ্যতায় আজকে বিশ্বের অনন্য ব্যক্তিত্বে রূপান্তর হয়েছে। এই বাংলাদেশ তার যে নেতৃত্বের কোয়ালিটি, এটা কিন্তু বাংলাদেশের বর্ডারের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি আজকে বিশ্ব নেতৃত্বে রূপান্তর হয়েছেন তার গুণাবলীতে, তার নিজের যোগ্যতায়, তার মেধায়। আজকে বিশ্বের সবচেয়ে সৎ প্রধানমন্ত্রী, 3 জন সৎ প্রধানমন্ত্রীর নাম যদি আসে, এর মধ্যে নাম একজন আসে আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা। সবচেয়ে সবচেয়ে সাহসী প্রধানমন্ত্রী সারা বিশ্বের নাম্বার 1 শেখ হাসিনা। আজকে শেখ হাসিনা সারা বিশ্বের উন্নয়নের রোল মডেল। আজকে শেখ হাসিনা তার নতুন স্বপ্ন কি দেখছেন? তার নতুন স্বপ্ন গত নির্বাচনের আগে যে কমিটমেন্ট তিনি করেছেন, আমাদের নির্বাচনী ইস্তেহার 2041 সালের মধ্যে এই বাংলাদেশকে শেখ হাসিনা উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ করে তুলতে চান। উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ মানে কি? আজকে উন্নত দেশ এই আমেরিকার মতো উন্নত দেশে রূপান্তর করতে চান 2041 সালের মধ্যে। এই স্বপ্ন শেখ হাসিনা দেখতে আছেন এবং সে অনুযায়ী কাজ করে যাচ্ছেন। বক্তব্য বাড়াতে চাই না। আজকে বাংলাদেশের সকল উন্নয়নের সাথে, বাংলাদেশের নিরাপত্তার সাথে এই মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু জড়িত। বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র এবং চক্রান্ত যারা করে, তারা কারা? তারা সেই জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান। আজকে লন্ডনে বসে প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র তারা করছে। সেই ষড়যন্ত্র
মোকাবেলা করেই কিন্তু বাংলাদেশকে তিনি এগিয়ে নিয়েছেন। বাংলাদেশ কোনো বাধা, কোনো ষড়যন্ত্র কিছুই নেই এমন অবস্থায় বাংলাদেশকে কিন্তু শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাচ্ছেন না। প্রত্যেকটি ষড়যন্ত্র মোকাবেলা করছেন এবং বাংলাদেশকে এভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে সেই তারেক রহমান বাংলাদেশে দেখেন প্রতিটি সময়, এই গত 14 সালের ইলেকশন, যে ইলেকশনের সময় কি না ঘটনা ঘটেছে, ইলেকশনের সময় নির্বাচনকে বয়কট করে নির্বাচন থেকে নির্বাচন যাতে করতে না পারে তার জন্য তারা কি কি ট্রেনে আগুন, বাসে আগুন, নির্বাচন কেন্দ্রে আগুন দিয়ে শত শত মানুষকে তারা হত্যা করেছে, কিন্তু নির্বাচন কিন্তু ঠেকাতে পারে না। 18 নির্বাচনে কিন্তু একই অবস্থা করেছে, কিন্তু কিছুই করতে পারে না। কিন্তু এই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকের এই আমেরিকায় দেখেন বিভিন্ন স্যাংশন, একের পর এক স্যাংশন দিয়েছে, কিন্তু শেখ হাসিনা সেটা কিভাবে তিনি মোকাবেলা করেছেন। একটা নির্বাচন, সেই নির্বাচনের আগে সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত এবং সেই তারেক রহমানের সাথে বাংলাদেশের কিছু তথাকথিত বুদ্ধিজীবী তারা ষড়যন্ত্র করেছিল, এই নির্বাচন বয়কট করেছে। বিএনপি সহ বিরোধী দল নির্বাচন বর্জন করেছে এবং তাদের লক্ষ্য ছিল বিএনপি নির্বাচন বর্জন করলে ভোট কেন্দ্রে ভোটার যাবে না, আর ভোটার না গেলে অনেকের বিরুদ্ধে, অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনেকগুলো স্যাংশন দেওয়া হয়েছিল। আর যদি সেই ভোটার যাবে না ভোট কেন্দ্রে, আর সেই সুযোগে আমেরিকার পক্ষ থেকে হোক, বিভিন্ন রাষ্ট্রের পক্ষ থেকে হোক, বাংলাদেশের উপর, সরকারের উপর আরেকটা স্যাংশন আসবে। কিন্তু শেখ হাসিনা একটা বুদ্ধিমানের কাজ করে, তার রাজনৈতিক দক্ষতা দিয়ে, তার সমস্ত যোগ্যতা দিয়ে তিনি দেখলেন যে নির্বাচন একতরফা যাতে না হয়, আওয়ামী লীগের দিয়ে আওয়ামী লীগের সঙ্গে আরেক প্রতিযোগিতা, নৌকা মার্কার মনোনয়ন দিয়ে দিলেন আর সব প্রার্থীদের বলে দিলেন যারা যারা নির্বাচন করতে চাও তোমরা নির্বাচন করো। যারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোট কেন্দ্রে গেল এবং 62 জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হলো। কিন্তু যে ষড়যন্ত্র তারা পেতেছিল সেই ষড়যন্ত্র কিন্তু মুখে ছাই করে গেল, কোনো কথা নেই। নির্বাচনের পরের দিন সমস্ত আন্তর্জাতিক শক্তি যারা আছে তাদের সুর কিন্তু পাল্টে গেল। আজকে শেখ হাসিনা আজকে পার্শ্ববর্তী দেশ ভারত সহ আন্তর্জাতিক বিশ্বে তার যোগ্যতা মেধা দিয়ে তিনি সমস্ত সাপোর্ট নিয়ে এই বাংলাদেশকে তিনি সেই তার লক্ষ্য 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার যে প্রত্যয় সেটা বাস্তবায়নের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। আমি ভূমিকা পালন করবেন সেটা হলো যেহেতু আপনারা এই নিউ ইয়র্ক শহরে থাকেন, এই জায়গায় সমস্ত ষড়যন্ত্রগুলো কিন্তু হেডকোয়ার্টার। এই ষড়যন্ত্র থেকে এই জায়গায় আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে যারা দায়িত্ব পালন করেন আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন কূটনীতিক এই জায়গায় দায়িত্ব আসে। দেখা যায় আওয়ামী লীগ করোনার বাইরেও অনেক কোন ফাঁক দিয়ে সেই জায়গায় পোস্টিং পাওয়া যায় এবং পোস্টিং পাওয়ার পর রাষ্ট্রের সরকারের দায়িত্ব থাকা অবস্থায় বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে বসে। সেই কারণে এই ধরনের মানুষ যাতে এই জায়গায় এসে কোনো ষড়যন্ত্রের মধ্যে জড়াতে না পারে এবং আপনাদেরও এই আমেরিকার বিভিন্ন সরকারের প্রশাসনের বিভিন্ন দলের সাথে আপনাদের যোগাযোগ আছে, অনেক সিনেটের সাথে যোগাযোগ আছে, আপনাদের ব্যক্তিগত সম্পর্ক দিয়ে তাদের বাংলাদেশ বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো আছে হয় সেই ষড়যন্ত্রের সাথে যাতে কেউ এই মার্কিন যুক্তরাষ্ট্র যাতে মানে কোনো কিছু করতে না পারে তার জন্য আপনারা ভূমিকা রাখবেন, এই আহ্বান আমি আপনাদের জানাচ্ছি এবং আমার বক্তব্য দীর্ঘায়িত না করে ব্যাপারে হচ্ছে এই সমস্ত একটা প্রশ্ন যে বহিষ্কারের যত বহিষ্কার আদেশ ছিল গত নির্বাচনের আগে আমাদের প্রাণদলের দিয়ে বাংলাদেশের বাইরে যত বহিষ্কার যাদের করা হয়েছে বিভিন্ন সময় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল সবাইকে সাধারণ ক্ষমতা ঘোষণা দেওয়ার পর তাদের বিরুদ্ধে আগে কোন বহিষ্কারের ছিল, সাসপেনশনের ছিল, সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল, সবাইকে সাধারণ ক্ষমতা আপনারা নিশ্চিত থাকেন কারো বিরুদ্ধে বহিষ্কার আদেশ এখনকার বহাল নেই, মাননীয় নির্দেশে সব সাধারণ ক্ষমার মধ্যে নিয়ে নেওয়া হয়েছে। আপনারা গভীর রাত্রে বক্তব্য শুনলেন, আমাকে অনেক সম্মান দিয়েছেন, আমাকে নিয়ে অনেক প্রশংসা করেছেন। আপনাদের সকলের কাছে আমি শ্রদ্ধা ভালোবাসা এবং আপনাদের শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। প্রিয় ভিউয়ার্স, নিউ ইয়র্ক যুবলীগের ডিনার পার্টির এই অনুষ্ঠানটি এখানে সমাপ্ত। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। খুদা হাফেজ, ধন্যবাদ,
ধন্যবাদ সবাইকে।